স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। আগামী 5 বছরের মধ্যে জাতিসংঘের ব্যবসা পরিবেশের সূচকে 100 দেশের তালিকায় আসতে চায় বাংলাদেশ, এবং এই কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এই লক্ষ্যে চলতি মাসের মধ্যে নেওয়া হবে মহাপরিকল্পনা। বিশ্ব ব্যাংকের গ্রুপের ডুইং বিজনেসের 2017 সালের প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক থেকে বিশ্বের 190টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থার 176। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক এম শাহজাহান মিয়া আমাদের সাথে আছেন। আজ আমরা আলোচনা করব তার সাথে বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে। জনাব শাহজাহান মিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা করতে চাচ্ছি যে বাংলাদেশের যে বিডা যারা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, তারা একটা লক্ষ্য নিচ্ছে, তারা পরিকল্পনা করছে যে বাংলাদেশ ডুইং বিজনেসে যে একটা তালিকা আছে, সেখানে বাংলাদেশ 176 থেকে 100তম দেশের মধ্যে যেতে চায়, যাতে এই দেশে ব্যবসা করবার যে প্রতিবন্ধকতা থাকে সেটা দূর হয়ে যায়, এবং সব দেশে সেই চেষ্টাই করে। সেই ডুইং বিজনেসের যে প্যারামিটার আছে, সেখানে বাংলাদেশ ভালো করতে হলে বেশ কিছু বাধার কথা বলা হচ্ছে যে আমাদের এখানে অবকাঠামোর খুব সংকট, অবকাঠামোর মধ্যে হচ্ছে বিদ্যুতের কথা বলা হচ্ছে যে জমির একটা বড় সমস্যার কথা বলা হচ্ছে, সম্পত্তির নিবন্ধন নিয়ে একটা বড় সমস্যা। এই সব কিছু, এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের দীর্ঘসূত্রিতা দেখা যায়। সব ক্ষেত্রকে যদি আমরা আসলে কাজ করতে চাই, ঠিক কোন দিকে সরকারের নজর দেওয়া উচিত যাতে বেশি করে বিনিয়োগ বাংলাদেশ আকৃষ্ট হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা তো আমরা সবাই জানি যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগের কোনো বিকল্প নেই, এবং আমাদের দেশের মতো দেশে যেখানে জনসংখ্যা এখন প্রায় 17 কোটি, আমাদের জমির তুলনায় আমাদের জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং সেখানে আমাদের দেশের এই 17 কোটি লোকের ভরণ পোষণ এবং সব কিছু করে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জিডিপি গ্রোথ রেট আমরা যেটাকে 7.5টাকে টার্গেট করেছি, আরও একটু সামনে যে আমরা সেটাকে 10%ও করতে চাই। এই যে আমরা টার্গেটগুলি ঠিক করেছি, এগুলি অর্জন করার জন্য তো বিনিয়োগের কোনো বিকল্প নেই, কিন্তু এই বিনিয়োগের জন্য যথার্থভাবে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা নতুন করে কার্যক্রম শুরু করেছে, এবং তারা যে চিন্তা ভাবনা করছে আগামী 1 বছরের ভিতরে এইটার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা, এবং সেই পরিকল্পনাগুলি গ্রহণ করে শুধু পরিকল্পনা গ্রহণ করলে তো হবে না, সেগুলিকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেই ক্ষেত্রে যে সমস্যাগুলি আইডেন্টিফাই করা হয়েছে, 1 নম্বর সমস্যার কথা যেটা বলা হচ্ছে যে আপনার আমাদের দেশে জমি তো কম, এবং সেই কারণে জমির দাম কিন্তু অনেক বেশি। তো একজন বিনিয়োগকারী যখন টাকা বিনিয়োগ করতে চাইবেন, তাকে কিন্তু সেই বিনিয়োগের জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। এটা খুবই একটা ভালো খবর। অলরেডি আমাদের গভর্নমেন্ট কিন্তু যে জিনিসটি করেছে, কতগুলো ইকোনমিক কাউন্সিল জোন করেছে, স্পেশাল ইকোনমিক জোন করেছে, এবং এই যে 100টি ইকোনমিক জোন করেছে, এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। অর্থাৎ গভর্নমেন্ট এই বিনিয়োগকারীদের জন্য একটা ভালো জায়গার যে ব্যবস্থা করছে। এই যে স্পেশাল ইকোনমিক জোনের কথা বলা হচ্ছে, এখানে তো দেশি বা বিদেশি সব বিনিয়োগকারীরাই তো সমানভাবে সেখানে সব বিনিয়োগকারী আসতে পারবে। আচ্ছা, বিনিয়োগকারী, দেশি বিনিয়োগকারী আসতে পারবে, দেশি বিনিয়োগকারী আসবে, এবং আমাদের দেশে কিন্তু বিনিয়োগকারীর যে অভাব নেই সেটা আমরা জানি। অর্থাৎ এখানে টাকা বিনিয়োগ করার জন্য লোকজন কিন্তু বসে আছে, এখন তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তা জমির কথা যেটা বলছিলাম, এটার সঙ্গে জমি রেজিস্ট্রেশনের কস্ট কিন্তু অনেক বেশি। ইট ইজ অ্যারাউন্ড 15%, আপনার টোটাল কস্ট অফ ল্যান্ডের 15%, সেখানে একটা খরচের ব্যাপার আছে। তারপরে যে সমস্যাটি দেখা যায়, একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেলে তাকে বিভিন্ন জায়গা থেকে অনুমতি নিতে হয়, বিভিন্ন পরিবেশ অধিদপ্তর থেকে বা বিভিন্ন মিনিস্ট্রি থেকে বা বিভিন্ন অধিদপ্তর থেকে তাদেরকে অনুমতি নিতে হয়। তো এইখানে আমরা যে জিনিসটা দেখি যে এইখানে অনুমতি পেতে কিন্তু বেশ সময় লাগে। তো এর জন্য আমি যেটা জানি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ওয়ান স্টপ সার্ভিসের কথা চিন্তা ভাবনা করছে, সেটা করা যেতে পারে। জনাব শাহজাহান মিনা, আপনাকে ধন্যবাদ। আমরা নিব ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আমরা এক্ষুনি। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি এক্ষুনি। ফিরছি আবার আলোচনায়। জনাব শাহজাহান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে বিভিন্ন সার্ভিস সেবা আমরা
একটি ছাদের নিচে পেতে চাই, ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছেন। একজন বিনিয়োগকারী যেটা চায় যে জমি কেনা, জমির নিবন্ধন, এইগুলো আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি আসলে, কিন্তু আসলে সেই অর্থে কার্যকর কোনো না, পদক্ষেপ নেওয়া বিষয়টা কি ওইটাই, হচ্ছে? কিন্তু এটা আসলে আমরা তো অনেক পরিকল্পনা করি, তাই না? এই যে Right. আগে যে ইনভেস্টমেন্ট বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা ছিল, তারা কিন্তু এই কথাটা বলেছিল জি। ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এই সার্ভিসটা কিন্তু দিতে পারছে না। তো এখানে আমার মনে হয় সরকার যদি রিয়েলি এই 100টি দেশের তালিকার ভিতরে আসতে চায়, তাহলে এই সার্ভিসগুলো কিন্তু খুবই সহজলভ্য করতে হবে। এটার সঙ্গে আর একটা জিনিস যেটা হলো কি, একটা দেশের ব্যবসা পরিবেশ সৃষ্টির জন্য বা ভালো ব্যবসার ক্ষেত্র তৈরি করার জন্য অবকাঠামোগত উন্নয়নের কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে, এবং যেটা আমাদের দেশে কিন্তু প্রচুর অভাব রয়ে গেছে। যদিও আমরা ইদানিং দেখছি আমাদের বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নের জন্য, বিশেষ করে রাস্তাঘাট তৈরি করার জন্য যে প্রচেষ্টা নিয়েছে, আমি এটাকে ইতিবাচকই দেখি। অর্থাৎ যদি একটা রিমোট এরিয়াতেও যদি আমি একটা ইন্ডাস্ট্রি করি, তাহলে কিন্তু সেখানে পণ্য আনা নেওয়ার জন্য যে একটা ভালো যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন আছে, সেই দিকে কিন্তু অ্যাটেনশন দেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়ে গেছে। এটা ছাড়া আর একটি সমস্যা যেটা আমরা সবাই জানি, যে আমাদের দেশে বিদ্যুতের কিন্তু দারুণ ঘাটতি। হ্যাঁ। যে অনেক ব্যবসায়ী অভিযোগ করেন যে হ্যাঁ, আমরা বিল্ডিং করছি, আমরা ইকুইপমেন্ট আমরা সেট করছি, কিন্তু সময় মতো বিদ্যুৎ পাচ্ছি না। Right. শুধু বিদ্যুৎ না, এটার সঙ্গে আমাদের যে ইন্ডাস্ট্রি চালানোর জন্য যে আমাদের গ্যাসের যে একটা প্রচুর ডিমান্ড, সেখানে যথেষ্ট আমরা দেখছি ঘাটতি রয়ে গেছে। অর্থাৎ গ্যাসের যে সহজলভ্যতা, এটা কিন্তু বাড়াতে হবে। এইদিকে যদি অ্যাটেনশন দিতে পারে, তাহলে কিন্তু যেটা দেখা যাবে যে ব্যবসায়ীরা মোটামুটিভাবে ব্যবসার প্রতি আগ্রহী হবে। আর একটি বড় সমস্যা আছে যেটা আমরা দেখি, সেটা হলো যে আমাদের ব্যবসায়ীরা শুধু লোন নিতে চায়, লোনের মাধ্যমে টাকা নিতে চায় ব্যাংকের ব্যাংক থেকে। লোন নিতে চায়। ব্যাংক লোন, তা ব্যাংক লোন নেওয়ার জন্য আমরা অনেক ব্যাংকারের কাছ থেকে শুনি যে তারা কিছু লোকের পিছনে দৌড়ায় লোন দেওয়ার জন্য, আবার কিছু ব্যবসায়ী ব্যাংকের পিছনে দৌড়ায় লোন নেওয়ার জন্য। কিন্তু পরিবেশটা এরকম হবে কেন? এরকম হবে যে এটা ইট ইজ বোথ ওয়ে গেম। এখানে আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন রাখতে পারি, যে আপনি যখন ঋণের কথা বলছেন যে ঋণ পাওয়ার সুযোগটা এখানে কম। একটা সময় আমরা এখনো বলছি যে বাংলাদেশে আসলে যদি অন্য পাশাপাশি দেশের সাথে চিন্তা করি, যে এখানে সুদের হার অনেক বেশি। অনেক বেশি। এখন কিছুটা কমছে, হয়তো সেটা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি, সিঙ্গেল ডিজিট সেই অর্থে এখনো ইন্ডাস্ট্রিয়াল লোন হয়নি এখন। কিন্তু যখন আমরা এই কথা বলছি, তখন একই সাথে আমরা দেখি আমাদের বেশ কিছু উদ্যোক্তা আছেন যারা বিদেশ থেকে ঋণ নিচ্ছে। এই বিদেশ থেকে ঋণ নিচ্ছেন, আবার আমরা এটাও বলছি যে আমাদের ব্যাংকে অনেক অলস অর্থ পড়ে আছে। এটা কেন হচ্ছে? না, এটা তো একটা বিরাট একটা সমস্যা কিন্তু আমাদের দেশে। অর্থাৎ ব্যাংকেও প্রচুর অলস টাকা পড়ে আছে, ব্যবসায় লোন পাচ্ছে না বা তারা লোন নিচ্ছে না। তার একটা কারণ হচ্ছে ওইটা, বিদেশি লোন আমি 4%, 3% সার্ভিস চার্জে লোনটা পেয়ে যাচ্ছি। তা আমি যদি 4% সার্ভিস চার্জে আমি যদি আমি Interest rate ঋণ পাওয়া যায়। পাই, তাহলে আমি ব্যাংকের থেকে কেন 12%, 13% আমি ঋণ নিতে যাব? এটা একটা বিরাট কিন্তু অসুবিধা রয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এইখানে বাংলাদেশ ব্যাংকের একটা ভূমিকা রয়ে গেছে। আমি কেন আমার দেশে এত টাকা আইডেল পড়ে থাকতে বিদেশি ফান্ডকে স্বল্প সুদে আমি এইখানে টাকা ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেবো। এতে করে আমার দেশের টাকা কিন্তু অলস এখানে পড়ে কিন্তু, থাকবে। এটা একটা বিষয়। আরেকটা ঝুঁকি আছে কিনা, যখন একজন বাংলাদেশের উদ্যোক্তা বিদেশি থেকে লোন নিচ্ছেন, উনি কিন্তু ফরেন কারেন্সিতে লোন নিচ্ছেন, Foreign currency এবং দিতে তাকে লোনটা পরিশোধ করতে হবে ফরেন কারেন্সিতে। ফরেন কারেন্সির এক্সচেঞ্জ রেটে যদি বড় রকমের হেরফের হয়, তখন একটা রিস্ক থাকে। সেই রিস্কটা আসলে কিভাবে মিটিগেট করা যেতে না, পারে? এটা তো মিটিগেট করা যায় যদি এরকম কোনো সিচুয়েশন হয়। ধরেন আমার দেশের টাকা ডিভ্যালুয়েশন হয়ে গেল, অর্থাৎ আজকে আমার 82 টাকা ডলার আছে, যদি কোনো কারণে এটা 85 হয়ে যায় বা 90 হয়ে যায়, তখন যে জিনিসটা হচ্ছে, যিনি লোন নিচ্ছেন উনি কিন্তু দারুণভাবে অ্যাফেক্টেড হবেন। তার কারণটা হলো তার ওখানে যে পরিমাণ টাকা তার পাওয়ার কথা ছিল, তার থেকে কম পরিমাণ টাকা পাবে। এই যে এটাকে আমরা বলি ফরেন এক্সচেঞ্জ রিস্ক। আর এই ফরেন এক্সচেঞ্জ রিস্কের কারণে কিন্তু সে তখন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবং যদিও আমরা দেখছি গত কয়েক বছর আমাদের ফরেন এক্সচেঞ্জ রেটটা খুব বেশ স্টেবল, কিন্তু এটা যে এরকম থাকবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। ধন্যবাদ জানাব এম শাহজাহান মিনা। আমাদের এখন একটা বিরতি নিতে হবে, বিরতির পরে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি সামরিক অর্থনীতি বা ব্যবসায়িক পরিবেশ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক এম শাহজাহান মিনা। জনাব এম শাহজাহান মিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার।
বিরতিতে যাওয়ার আগে আপনি কথা বলছিলেন, আপনি বলছিলেন যে বিদেশি থেকে যে লোন নেওয়া হচ্ছে, ঋণ নেওয়া হচ্ছে, তার বেশ কিছু ঝুঁকির কথা আপনি বলছিলেন। কিন্তু এই ঝুঁকি পাশাপাশি একটা, আমি যদি এভাবে বলি যে আমাদের উদ্যোক্তাদের জন্য নতুন একটি উইন্ডো, ঋণের একটা নতুন জানালা, সেটাও তো ভালো। এবং সেটা কি ব্যাংকিং সেক্টর এক ধরনের চাপ কিনা, একটা প্রতিযোগিতা তৈরি হবে কিনা? না, এটা তো অবশ্যই ভালো যে আমাদের ব্যবসায়ী যদি স্বল্প সুদে যদি ঋণ পায়, জি, তাহলে তাদের প্রোডাকশন কস্ট বা সার্ভিস কস্টটা কমে যাবে এবং কাস্টমাররা বা কনজিউমাররা আপনার স্বল্প মূল্যে জিনিস ক্রয় করতে পারবে। সেই দিক থেকে এটা একটা পজিটিভ ইফেক্ট তো রয়েই গেছে। আর একটা পজিটিভ ইফেক্ট আছে, সেটা হচ্ছে তাদের প্রেসারে আমাদের লোকাল যে ঋণদাতা যারা আছে, বিশেষ করে ব্যাংকগুলি আছে, তারাও কিন্তু তাদের ইন্টারেস্ট রেটটা কমাতে বাধ্য হবে। এটা আর একটা পজিটিভ দিক। কিন্তু এইখানে ওই যে আবার আর একটা সমস্যা রয়ে গেছে যে ব্যাংকের ডিপোজিটের যে উপরে যে ইন্টারেস্ট রেট দিতে হয়, আর লেন্ডিং এ যে আমাদের স্প্রেডটা এখন বলা হচ্ছে স্প্রেড থাকতে হবে ম্যাক্সিমাম পাই, কিন্তু স্প্রেডটাকে কমিয়ে স্প্রেডটাকেও কমিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ ব্যাংকগুলি তাদের ডিপোজিটের উপরে যে ইন্টারেস্টটা দিচ্ছে এবং যে লেন্ডিং উপরে যে ইন্টারেস্টটা, এটা যদি কমায় নিয়ে আসতে পারে, তা একটা কম্পিটিটিভ স্টেজে কিন্তু চলে আসবে। তখন আমাদের ব্যবসায়ীরা কিন্তু এটার থেকে লাভবান হবে। আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাচ্ছি, যেটা হচ্ছে বিনিয়োগকারীদের সুরক্ষা বা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কথাটা বারবার বলা আছে। দেশি বিনিয়োগকারী হোক, বিদেশি বিনিয়োগকারী হতে পারে। এটার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পলিসির পরিবর্তন হয়, নির্দেশনা পরিবর্তন দীর্ঘমেয়াদী, আমাদের যে পলিসিগুলো তৈরি হয় সেটা দীর্ঘমেয়াদী হয় না, হঠাৎ করে পরিবর্তন হয় বছরের মাঝামাঝি সময়, বা যেটা চলার কথা 5 বছর, সেটা আসলে এক বছর পরে পরিবর্তন হয়। এইখান থেকে আসলে যারা বিনিয়োগকারী, তারা কিন্তু একটা গ্যারান্টি চায়। না, এটা তো ঠিকই। আমি টাকা বিনিয়োগ করব, আমি চাইবো আমার ক্যাপিটালের সুরক্ষা হবে, আমি লাভ করব, এগুলি না হলে তো আমি ব্যবসা করতে আসবো না। কিন্তু ইদানিং যে জিনিসটা এটা সমস্যার ভিতরে আমি বলবো, সেটা হলো যে আরেকটি যে সমস্যা হয়ে গেছে, সেটা হলো এই ব্যবসায়ীদের উপরে কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, বা অন্যভাবে যদি আমি বলি একটা চাঁদাবাজি। এই যে চাঁদাবাজিটা যে হয়, চাঁদাবাজিটা হওয়ার কারণে কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তারা ডিমোটিভেটেড হয়ে যায়। তখন তারা মনে করে যে আমি দেশে ব্যবসা করব, দেশে বিনিয়োগ করব, দেশের উন্নতি হবে, ঠিক আছে, এতই যদি আমাকে করতে হবে, এটা না করে আমি বিদেশে টাকা বিনিয়োগ করব। এটা কিন্তু ইদানিং কিছু লোক করছে। আর একটা খারাপ জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন, সেটা হচ্ছে যে এই পরিস্থিতি, আমি একটু আগে যে কথাটি বললাম, এটার জন্য এখন অধিকাংশ ব্যবসায়ী এখন রাজনীতিবিদে পরিণত হচ্ছে। অর্থাৎ তারা দেখছে আমার ব্যবসা ঠিকমতো করতে হলে আমার রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা, ওটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ যখন যে দল ক্ষমতা আসছে, সেই দলের সঙ্গে আমাদের ব্যবসায়ীরা আমি বলবো যে একটা সম্পৃক্ততা বাড়িয়ে দিচ্ছে। যদি আমরা আমাদের সংসদের দিকে তাকাই, আমরা দেখবো এখানে অনেক সাংসদ আছেন যারা ব্যবসা করেন। আমি যে কথা বলছিলাম যে পলিসির পরিবর্তন হয়, আমি যে ছোট্ট উদাহরণ দিই আপনাকে। উদাহরণটা হচ্ছে এরকম যে বছর দুয়েক আগে যারা উদ্যোক্তা আছেন, তাদের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য তাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের বলা হচ্ছিল এবং জোর দেওয়া বলা হচ্ছিল, এবং তারা অনেকে এই খাতে ইনভেস্ট করেছেন, অনেক মেশিনারিজ কিনেছেন। এরপর হঠাৎ করে গত বছরে গ্যাসের দাম, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে যে গ্যাস সরবরাহ, তার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু উদ্যোক্তারা বিরাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের পলিসির নিশ্চয়তা আসলে সরকার কি দিতে পারে? না, এটার জন্য আসলে দরকার যারা পলিসি ফর্মুলেট করছে, যারা পলিসি যারা ঠিক করছে, তাদেরকে ফেয়ার হতে হবে। এক নাম্বার, যে আমার এই জাতীয় স্বার্থে এই পলিসিটা করব। আমার এই পলিসিটা কিন্তু আমার স্বার্থ হবে না বা অন্য কোনো গোষ্ঠীর স্বার্থ হবে না, পলিসিটা হতে হবে আমার জাতীয় স্বার্থে। অর্থাৎ যারা ব্যবসা করছে তাদেরকে আমার কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে হবে। এখন আমি এখন করে দিলাম, আবার 2 দিন পরে আবার ওইটাকে উইথড্র করলাম, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে কি, তারা টাকা বিনিয়োগ করেছে এবং দে উইল বি মোটিভেটেড, তাই না? আপনি সুশাসনের কথা বলছিলেন যে ব্যবসায়ীরা তার ব্যবসা ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, এবং এই কারণে তারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে, এবং এটা রাজনীতির ক্ষতি হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে। অবশ্যই এটা আসলে এক ধরনের সুশাসনের অভাব। সুশাসন আসলে সবখানেই দরকার, ব্যবসাতেও দরকার আরো বেশি, হয়তো রাজনীতিতে যেমন সুশাসন দরকার, প্রশাসনে যেমন সুশাসন দরকার, ব্যবসাতেও সুশাসন দরকার। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আসলে ব্যবসায় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ব্যবসায় সুশাসনের 2টা দিক আছে। একটা দিক হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, যেটা অর্থাৎ কোম্পানি ইটসেলফ তাদের ওই নিজেদেরকে সুশাসনের আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ তাদেরকে ফেয়ার বিজনেস করতে হবে, তাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার করতে হবে,
ঠিক আছে না, এই যে বিষয়গুলি আছে, এটা হলো ব্যবসায়ের কর্পোরেট গভর্নেন্স বলতে যেটা বুঝি। আর একটি হচ্ছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সরকার যে নীতিগুলো নির্ধারণ করে দিচ্ছেন, যে আইনগুলি করে দিচ্ছেন, সেই আইনগুলো যাতে আমাদের ব্যবসায়ীদের স্বার্থে যায়। শুধু ব্যবসায়ীদের স্বার্থে গেলে আমি বলবো না, আমাদের জাতীয় স্বার্থে সেই জিনিসটা আসে। ব্যবসায়ী ভোক্তা সবার স্বার্থে যেন ব্যবসায়ী ভোক্তা সবার স্বার্থে হতে হবে। অর্থাৎ এইখানে আমার যারা পলিসি ফর্মুলেট করছে তাদেরকে ফেয়ার হতে হবে, তাদেরকে দূরদর্শী হতে হবে। তা না হলে আমি আজকে একটা আইন করব, আবার দেখলাম যে না, এটা আগামী 1 বছর পর আমি পরিবর্তন, এভাবে করলে হবে না। অর্থাৎ আইন যখন করব, এইটার আপনার অনেক দিনের যে ইফেক্টটা বা এর যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে আইন করতে হবে। শুধু আইন করলে কিন্তু হবে না, আইনের সঙ্গে সঙ্গে সেই আইনটাকে যাতে প্রতিপালিত হয় সেখানে কিন্তু দেখতে হবে। আমি এখানে একটা উদাহরণ নিয়ে আসি। উদাহরণটা আপনি দেখেন, আমাদের এই দেশে প্রাইভেট সেক্টরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়েছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেওয়ার আমরা অনুমতি দিয়েছি, এবং সেই অনুমতি দিয়েছি এবং এ পর্যন্ত 95টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমার বাংলাদেশে কাজ করছে। এবং সেখানে একটা পরিষ্কার আইন ছিল, সেটা হচ্ছে যে আগামী 5 বছরের ভিতরে তাদেরকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে। কিন্তু আপনি আজকে আমরা রিপোর্টে দেখলাম মাত্র 12টি বিশ্ববিদ্যালয় এই আইনটি পালন করেছে। অর্থাৎ এই যে আইনটি পালন করার জন্য যে তাদের প্রতি যে মনিটরিংটা করা দরকার, সেটা কিন্তু করা ঠিকমতো হয়নি, বা হলো সেটা ঠিকমতো ইফেক্টিভলি হয়নি। আর একটি বিষয় হলো যে আমি যে 5 বছরের সময়টা দিলাম, আসলে এই 5 বছর ইজ নট এনাফ, ইট ইজ নট সাফিসিয়েন্ট। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড শুরু করে তাকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হলে জমি কিনতে হবে, তারপর যেখানে বিল্ডিং করতে হবে, ল্যাব ফ্যাসিলিটিস তৈরি করতে, এর জন্য তো অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমি যখন আইনটা করেছিলাম শুধুমাত্র 5 বছরের কথা চিন্তা করেছি। এটা কি একটা আলাউদ্দিনের মানে আশ্চর্য প্রদীপ যে আমি 5 বছরে এটা করতে পারবো? এই জন্য আমি বলছি, যেটা আপনি আইনটা যখন করবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত, যে আসলে এটা ইমপ্লিমেন্ট করার মতো কিনা, বা ইমপ্লিমেন্টেবল আইনটা আমাকে তৈরি করতে হবে। যখন আমরা কথা বলছি তখন এইটাও আসলে যে দক্ষতার প্রশ্ন আসে, মানব সম্পদ দক্ষতা সব ক্ষেত্রেই, আমরা শিক্ষার ক্ষেত্রে মানব সম্পদ দক্ষতা বা ব্যবসার ক্ষেত্রে দক্ষতা প্রয়োজন, সেইটার কিন্তু আসলে অভাব দেখা যায়। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এনেছেন। সেটা হচ্ছে যে আপনার বিজনেস চালাতে হলে, ফ্যাক্টরি চালাতে হলে আমার এফিশিয়েন্ট ম্যান পাওয়ার দরকার, দক্ষ আপনার মানব সম্পদের প্রয়োজন আছে। কিন্তু এখানে যে একটা বিরাট সমস্যা রয়ে গেছে, কিন্তু সেটা হচ্ছে যে আমরা যে এখন লেখাপড়াটা দিচ্ছি, এখানে অধিকাংশ ছেলে মেয়েরা লেখাপড়া শিখে তারা কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান বা বলেন অথবা যে কোনো একটি অফিসে কাজ করার যে পরিমাণ যোগ্যতা দরকার, সেই পরিমাণ যোগ্যতা তারা অর্জন করছে না। না করার কারণে যেটা হচ্ছে, তারা এখন বেকার হয়ে আপনার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এইখানে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিচ্ছি, অনেকগুলি সরকারি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সেখানে রিয়েলি আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করার মতো যে রকম যোগ্যতা দরকার, সেই যোগ্যতা তারা ঠিকমতো অর্জন করতে পারছে কিনা, এটা আমরা করতে পারছি না। এটা আমাদের বিরাট ঘাটতি রয়ে গেছে। জনাব এম শাহজাহান মিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করবো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে বাংলাদেশে ব্যবসা করবার যে পরিবেশের যে উন্নতি করা দরকার, সেটা করবার জন্য যে বিষয়গুলো দরকার, আপনি বলছেন সুশাসনের কথা, ব্যবসা সুশাসনের কথা, শিক্ষার মান বাড়ানোর কথা, এবং সার্বিকভাবে সকল যে চাহিদা যারা বিনিয়োগকারীরা চান, সেটা যেন একটি ছাদের নিচে পাওয়া যায়, এবং তবেই আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।